আছেন ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। উপস্থিত আছেন প্রাক্তন সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়। উপস্থিত আছেন জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মহোদয়। উপস্থিত আছেন আমাদের ইন্টেলেকচুয়াল সেলের কনভেনার ডক্টর জওহরলাল শাহ মহোদয়। আজকের সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। ওনাকে অনুরোধ করছি ওনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমে আমি আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ অফিসে এখানে বাজেট নিয়ে আলোচনার আপনাদের অংশগ্রহণ করার আমি আমার দলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এটা গত 1 ফেব্রুয়ারি, সকলে অবহিত আছি, আমরা সবাই শুনেওছি এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় উনি ওনার পক্ষ থেকে বাজেটের বিষয় আপনাদের কাছে রেখেছেন। আজকে আমি ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে বাজেট সম্পর্কিত আমাদের রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে রাখবো। যদিও বাজেট যা হয়েছে সেটা সবাই একই রকম বলবে, যেখানে বাজেটের দ্বিমত করে দুরকম কথা বলার কোনো এখানে বিষয় নয়। তো আমি এতটুকু প্রথমে বলতে চাই যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকারের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজির ওনার নবমতম, উনি 9বার বাজেট এবার নিয়ে ফেলেছেন। এই বাজেটে উনি যেভাবে রেখেছেন এটা একটা জিনিস স্পষ্ট যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বিকশিত ভারত 2047-কে লক্ষ্য রেখে যে দেশ কিভাবে কোথায় সমস্ত সেক্টরকে এগিয়ে যাবে তার জন্য যে রুটম্যাপ তৈরি করেছেন এবং এবার বাজেট তার সম্পূর্ণভাবে সেই দিকে ইঙ্গিত করে। এবং এই বাজেট 26-27-এর বাজেট, যেখানে টোটাল মোট ব্যয় হিসাবে আপনারা জানেন যে 53.47 লক্ষ কোটি টাকা ধার্য করা হয়েছে। এবং এর আগে এই অ্যামাউন্টটা কত ছিল 25-26-এ? আমি পাশাপাশি আপনাদেরকে যে গত 25-26-এর বাজেটের প্রতিটি ক্ষেত্রে, যেখানে বিশেষ করে সবটা বলা সম্ভব না, তো এখানে যেভাবে ধরা ছিল বর্তমান বাজেটের বৃদ্ধিটা কোথায়, এটা স্পেসিফিক আপনাদের সামনে আমি তুলে ধরার আমি চেষ্টা করছি। যেমন ধরুন এই 26-27-এর বাজেটে 53.47 লক্ষ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ঠিক তেমনি 25-26-এ কত ছিল, যেখানে 50.65 লক্ষ কোটি টাকা ছিল। যদি আমরা দেখি তাহলে এখানে প্রায় 2,81,970 কোটি টাকা, 2,81,970 কোটি টাকা বৃদ্ধি হয়েছে। এটা পার্সেন্টেজ যদি দেখা যায় তাহলে 5.5% এটা ইনক্রিজ হয়েছে। ঠিক তেমনি আমরা পেনশন খাতে, আমি মূল বাজেটের যে বিষয়বস্তু আপনাদের সংক্ষেপ যেটা বলি মেজর অ্যাটেম্পট রাখছি। যেমন পেনশন ক্ষেত্রে 25-26-এ কি ছিল, বাজেট এস্টিমেটে ছিল 2,76,618 কোটি টাকা, কিন্তু যেখানে ইনক্রিজ হয়েছে এবার
26-27 বাজেট এস্টিমেট রাখা হয়েছে 2,96,214 কোটি টাকা, প্রায় 19,596 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং সেটা 7.08% ইনক্রিজ করেছে ডিফেন্স খাতে। এবং সেটা খুব ইম্পর্টেন্ট, বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখলে ডিফেন্সটাকে আরো শক্তিশালী করার জন্য, এবং সেটা খুব প্রয়োজনীয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সেটাই করেছেন। যেমন ধরুন 25-26-এ 4,91,732 কোটি টাকার প্রবিধান ছিল এবং এইবার সেটা 5,594,585, মানে 1,02,853 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যা পার্সেন্টেজ হিসাবে 20.92% ইনক্রিজ করেছে। তেমনি এরকম অনেকে বলেছে, আমি শুনেছি, সেটা আমাদের বলি, যেরকম সাবসিডি ফার্টিলাইজারের ক্ষেত্রে কৃষকদের সম্পর্কে আপনারা নিশ্চয়ই বলবেন যে ভারতবর্ষের কৃষকদের জন্য বারবার সরকার বিভিন্ন ভাবে এই কৃষিকে আরো ডেভেলপ করা, জিডিপি বৃদ্ধি করার জন্য সরকার কাজ করে। এবারও সে বাজেটে তাই করেছে। ফার্টিলাইজার 1,67,887 কোটি টাকা বাজেট এস্টিমেট ছিল 25-26-এ, এবার সেটা 1,70,781 কোটি টাকা তার বরাদ্দ রেখেছে, যেখানে 2,894 কোটি টাকা বেশি রাখা হয়েছে, যেটা 1.72% ইনক্রিজ করেছে। তেমনি পেট্রোলিয়াম ক্ষেত্রে, ফুডের ক্ষেত্রে, ফুড যেখানে 2,03,420 কোটি টাকা বাজেট এস্টিমেট ছিল 25-26-এ, এবার সেটা রাখা হয়েছে 2,27,629 কোটি টাকা, যেখানে 24,209 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, পার্সেন্টেজে 11.90% এখানে ইনক্রিজ হয়েছে। এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস কি ছিল? 1,58,838 কোটি টাকা ছিল, এবার সেটা করা হয়েছে 1,62,671 কোটি টাকা, মানে 3,833 কোটি টাকা ইনক্রিজ করা হয়েছে, পার্সেন্টেজে 2.41%। কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যে এখানে 65,553 কোটি টাকা বাজেট এস্টিমেট রাখা হয়েছিল 25-26-এ, আর এবার করা হয়েছে সেটা 70,296 কোটি টাকা, যেটা নাকি 4,743 কোটি টাকা বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে 7.24%। ঠিক ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট স্টেটগুলো কি ছিল আগে? 5,915 কোটি টাকা, এবার করা হয়েছে 6,812 কোটি টাকা, যেখানে 897 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, যেখানে পার্সেন্টেজ 15.16%। ঠিক তেমনি এডুকেশন, অনেকে আমার এডুকেশন সম্পর্কে শুনি কমিয়ে দেওয়া হচ্ছে এটা সেটা। এডুকেশনে 1,28,650 কোটি টাকা ছিল বাজেটে 25-26-এ, এবার করা হয়েছে 1,39,289 কোটি টাকা, বৃদ্ধি হয়েছে কত? 10,639 কোটি টাকা বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে 8.27%। এনার্জিতে 80,174 কোটি টাকা ছিল এই বছর, সেটা 1,09,029 কোটি টাকা রাখা হয়েছে, যা নাকি ইনক্রিজে 28,855 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যা পার্সেন্টেজে 35.99% বৃদ্ধি পেয়েছে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেখানে 20,517 কোটি টাকার প্রবিধান ছিল তো 25-26-এ, এবার সেটা 22,119 কোটি টাকা করা হয়েছে, সেখানে 1,602 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, পার্সেন্টেজে 7.81% করা হচ্ছে। এবং হেলথের ক্ষেত্রে 98,311 কোটি টাকা বাজেটের প্রবিধান ছিল 25-26-এ, এবং সেখানে এবার রাখা হয়েছে 1,04,599 কোটি টাকা, যা নাকি 6,288 কোটি টাকা ইনক্রিজ করা হয়েছে, পার্সেন্টেজে 6.40% করা হয়েছে। এবং হোম অ্যাফেয়ার্স ইনক্লুডিং ইউনিয়ন টেরিটরিজ, এগুলোকে 2,33,211 কোটি টাকা বাজেটে ছিল 25-26-এ, এবার সেটা করা হয়েছে 2,55,234 কোটি টাকা, যেখানে বৃদ্ধি পেয়েছে 22,023 কোটি টাকা, পার্সেন্টেজে 9.44%।
ইন্টারেস্ট খাতে যেটা ব্যয় হয়, সেই ইন্টারেস্ট খাতে ব্যয়ের পরিমাণ ছিল 1,27,000 না 12,76,338 কোটি টাকা, যেটা নাকি এবার হয়েছে 14,03,972 কোটি টাকা, বৃদ্ধি হয়েছে প্রায় 1,07,634 কোটি, 10% বৃদ্ধি হয়েছে। এবং রুরাল ডেভেলপমেন্ট 2,65,817 কোটি টাকা ছিল, এবার করা হয়েছে 2,73,108 কোটি টাকা, যেটা কি 7,291 কোটি টাকা ইনক্রিজ করা হয়েছে, এবং সেটা পার্সেন্টেজে 2.74%। সায়েন্টিফিক ডিপার্টমেন্টস 55,679 কোটি টাকা করা হয়েছিল, এবার 55,756 কোটি টাকা রাখা হয়েছে, যেখানে 77 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, 0.14% ইনক্রিজ করা হয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার যেখানে 60,052 কোটি টাকা ছিল, এবার 62,362 কোটি টাকা রাখা হয়েছে, যেখানে 2,310 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং 3.85% সেখানে ইনক্রিজ হয়েছে। ট্রান্সপোর্ট ক্ষেত্রে যেখানে 5,48,649 কোটি টাকা রাখা হয়েছিল, এবং এবার রাখা হয়েছে 5,98,520 কোটি টাকা, যেমন এতে কত বৃদ্ধি হয়েছে, 49,871 কোটি টাকা বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে 9.09%। এবার আদার্স ক্ষেত্রে যেখানে 4,82,654 কোটি টাকা রাখা হয়েছিল, এবার রাখা হয়েছে 5,56,021 কোটি টাকা, যা নাকি 73,367 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যেখানে পার্সেন্টেজে 15.20%। ওভারঅল যদি আমরা বলি, আমি এই ক্ষেত্রে বলেছি কিছু জায়গাতে, দু একটা জায়গাতে কিছু কিছু আছে অল্প স্বল্প মাইনাস, যেমন পেট্রোলিয়ামে 0.12% মাইনাস গেছে আছে, যেমন যেমন এই ক্ষেত্রে আইটির ক্ষেত্রে সেখানে 14.20% গত বছর থেকে মাইনাস, যেটা মিলিয়ে ওভারঅল যেখানে 50,65,345 কোটি টাকা বাজেট প্রবিধান ছিল 25-26-এ, এবারে সেটা 53,47,315 কোটি টাকা করা হয়েছে, যেখানে 2,81,970 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজে 5.5% বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই যে মাননীয় অর্থমন্ত্রীর এই বাজেট, একটা জিনিস পরিষ্কার যে যে সেক্টরগুলোকে খুব ইম্পর্টেন্ট ক্ষেত্রে, যেখানে মানুষের বেশি সংখ্যক মানুষ তারা সুযোগ পাবে, ভারতবর্ষের জিডিপি বৃদ্ধি পাবে, তো সেসব ক্ষেত্রে কখনো এর মধ্যে পিছিয়ে যায়নি। জিডিপি ক্ষেত্রে আপনারা জানেন ভারতের জিডিপি বৃদ্ধি পাচ্ছে 357 কোটি থেকে 3,57,000 কোটি টাকা, 357 লক্ষ কোটি টাকা, এবার 393 লক্ষ কোটি টাকা এখানে জিডিপি বৃদ্ধি পেয়েছে ভারত সরকারের। তো এই ক্ষেত্রে ক্রমশ প্রত্যেক বছরে সেখানে করা হয়েছে কিছু কিছু, যেমন একটা আমি এর মধ্যে শুনেছিলাম কেউ কেউ বলছেন, যারা বিভিন্ন আমাদের বিরোধী দলের নেতা থেকে শুরু করে, যে ওভারঅল এক্সপেন্ডিচারের ক্ষেত্রে টাকা কমিয়ে দেওয়া হয়েছে, ফিনান্স মানে এইতে আমাদের, তো এখানে কথা ঠিক নয়। যেমন 25-26-এ যে ছিল কত ওভারঅল মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত ছিল, 11.11 লক্ষ কোটি টাকা ছিল, যেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভারত সরকারের ছিল। এবার কত হয়েছে, 12,22,000 লাখ কোটি টাকা। কত বৃদ্ধি পেয়েছে, 1,11,000 টাকা, কোটি টাকা, কোটি সবই কোটি টাকাতে বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে। তো ঠিক তেমনি ডিফেন্স থেকে আমি বলেছি, ডিফেন্স ক্যাপিটাল আউটলেতে বেড়েছে 22 থেকে 24% বেড়ে গেছে, রেলওয়ে ক্যাপিটাল আউটলেতে 15% বেড়েছে, এবং রোডস অ্যান্ড ওয়েতে 3% বেড়েছে, হেলথে বলেছি যে 8.4% বেড়েছে, ট্যুরিজম 25% বৃদ্ধি করা হয়েছে, এবং এডুকেশন তো সবাই বলেছে, আমি শুনেছি যে এডুকেশনকে কমিয়ে দেওয়া হয়েছে এবং হেলথকে কমিয়ে দেওয়া হয়েছে, যে মূল মূল বিষয়গুলো, এগ্রিকালচার কমিয়ে দেওয়া হয়েছে।
আমার টোটাল ব্যাখ্যাটা আপনাদের কাছে আমি রেখেছি যে টোটালি ভারত সরকারের এই বাজেট এখানে কমানোর প্রশ্ন নয়, অনেক বাড়ানো হয়েছে এবং সেগুলো চলতে থাকবে। বাজেট এস্টিমেট হয়, প্রয়োজনে সেখানে আবার রিবেট এস্টিমেটও টাকা বাড়তে থাকে। এটা আপনারা জানেন, বাজেট প্রভিশন থেকে আমরা বাজেট এস্টিমেট করি। একটা এস্টিমেট যা করা হয় সেখানে দেখা যাবে অনেক সময় এস্টিমেটকে ছাড়িয়ে রিবেট এস্টিমেটের মাধ্যমে সেখানে টাকা আরো বৃদ্ধি পায়। তো ওভারঅল আমার বক্তব্য হচ্ছে বাজেটের বিভিন্ন দিকে আমি আপনাদেরকে না ঢুকে এর মধ্যে বিশেষ করে ক্ষেত্রে দেখুন মহিলাদের সশক্তিকরণ নিয়ে, যুবাদের শক্তি। কারণ আমরা সকলে জানি সারা বিশ্বে যদি তাকিয়ে দেখা যায় তাহলে একমাত্র ভারতবর্ষে একমাত্র দেশ যেখানে যুবাদের সংখ্যা সবচেয়ে বেশি। এবং আমাদের প্রধানমন্ত্রী একটাই বক্তব্য যে এই দেশ ক্রমশ শক্তিশালী হতে চলেছে, কারণ যুব শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তি বিশ্বের কোনো দেশে এত সংখ্যক যুবা নাই। জানে কি আজকে যুবাদেরকে এগিয়ে যাওয়ার জন্য এই বাজেটের প্রবিধান সতর্ক বিভিন্ন দিক দিয়ে রাখা হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে, যাতে শক্তিশালী হয় নির্ধারিত। তো এই বাজেট একটা ঐতিহাসিক বাজেট। এই বাজেটের মধ্যে যে গভীর চিন্তা ভাবনা, এটা গভীর চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অভিজ্ঞ অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি যে এই যে যৌথ আলোচনা এবং গভীর চিন্তা, সুদীর্ঘ প্রসারী চিন্তা, এই সাময়িক ছোট্ট চিন্তা নয়, এই বৃহৎ আকারে চিন্তা করেছে। আজকে যে চিন্তা করছে সেটা আগামী 2047-এ তার প্রতিফলন প্রতি বৎসরিকে রূপ পাবে। তো ভারতবর্ষের এগিয়ে যাওয়া কোথাও থেমে থাকবে না। এবং ভারত সরকারের বাজেট সম্পর্কে আমার একটা সবচেয়ে দুঃখ লাগে যে বাজেট যখনই করা হয়, এই পর্যন্ত বাজেট করেছে মহিলাদের জন্য করেছে, আপনারা সকলে জানেন। আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে লাখপতি দিদি 3 কোটি ছাড়িয়ে ভারতবর্ষের প্রবিধান রাখা হয়েছে। 3 কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর টার্গেটে রাখা হয়েছে এবং সেটা এবং অ্যালোকেশনও ছিল কত, 3,605 কোটি টাকা ছিল স্পেশালি প্রোটেকশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেনের জন্য। 3,605 কোটির ব্যবধান। এবং আপনারা জানেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবারের বাজেটে মহিলাদের জন্য বলছি আমি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মহিলা হোস্টেল সেখানে তৈরি করবে। সেখানে আয়ুর্বেদিক মেডিকেল সেখানে করা হবে 3টি। তো এইভাবে মহিলাদের জন্য প্লাস এই ডেভেলপমেন্টের জন্য সেখানে এবারে বাজেট প্রভিশনে বিভিন্ন জায়গাতে সেখানে এর প্রবিধান রাখা হয়েছে। সুতরাং আমার এতটুকু বলতে হবে যে ট্যুরিজম সেক্টরকে, এটা ভারত সরকারের একটা প্রথম লক্ষ্য যে ট্যুরিজম সার্কিট করবে, ট্যুরিজম যে ভারতবর্ষকে ট্যুরিজমে অগ্রাধিকার দেবে। 25% ট্যুরিজম এক্সপেন্ডিচার বাড়িয়েছে। এবং আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে বলতে দ্বিধা নেই, আগেও শুরু করেছে প্রধানমন্ত্রীজির আগেও এই মানে ভারত সরকারের মাধ্যমে এই নর্থ ইস্টকে টোটালি একটা ট্যুরিজম সার্কিটে বাড়ানোর মতো প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা কাজ করছি, আমরা জানেন রাজ্যের মধ্যে সেখানে আমরা কোথাও পিছিয়ে নেই, অনেক দূর এগিয়ে চলেছে। কিন্তু সেটাকে আরো শক্তিশালী করার জন্য সেখানে ট্যুরিজম সার্কিটকে আরো এই নর্থ ইস্টকে নিয়ে বাড়িয়ে সেখানে বুদ্ধিস্ট থেকে শুরু করে, শুধু এটা নয়, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির করা হয়েছে, আগামী দিনে আরো করার 51 ফিট আমরা করছি। তো এই সমস্ত কিছু দিক দিয়ে ট্যুরিজম সেক্টর আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে ভারতবর্ষে। তার মধ্যে আমাদের নর্থ ইস্টের মধ্যে আমরা ত্রিপুরা সেখানে পিছিয়ে থাকবো। তো আমি এই টোটাল এই বাজেটে আমার রাজ্যের অর্থ দপ্তর, রাজ্যের মানুষের পক্ষ থেকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। অবশ্যই আমার শুভেচ্ছা জানাই আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে, যে দীর্ঘ 9 বারের মতো এই ঐতিহাসিক এক সিদ্ধান্ত, ঐতিহাসিক এই কাজ তিনি একাধারে 9 বারের জন্য তিনি এই ভারতবর্ষের এই বাজেট উনি পেশ করছেন খুব দৃঢ়তার সঙ্গে এবং প্রতিটা ক্ষেত্রকে বাজেটে বিস্তারিত বলে তিনি প্রমাণ করেছেন যে এই বাজেট শুধুমাত্র একটা কথা বলা বা একটা বাজেট তৈরি করা নয়, এই বাজেটের প্রতিটি মানে ইয়েতেই সেখানে প্রতিটার মধ্যে যথেষ্ট ব্যাখ্যা, যথেষ্ট কারণ এবং উন্নয়ন আগামী দিনের ভবিষ্যৎকে এটা চিন্তা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ধন্যবাদ সবাইকে।
থ্যাংক ইউ আমার সাংবাদিক বন্ধুরা। সামনে থাকে হ্যালো নাই তো কিছু আর বাইরে সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট একটা রায় দিয়েছিল এক্সপ্লের কথা শুনে এখন দলগুলো রিক্রুটমেন্ট অনেক ছাত্র আছে সরকার থেকে কি থাকবো না এগুলো প্রসেসিং এর মধ্যে আছে। বা আপনাদের সরকারের কি সিদ্ধান্ত? মানে আবার শুনি যে ফিক্সড পের ব্যাপারটা আর প্রসেস যেটা চলছে সেটা বন্ধ থাকবে কিনা, এই তো প্রশ্ন। কি পর্যায়ে আছে? কি পর এবার বলি, প্রথমে প্রসেসটাই বলি যে আমাদের এটা সবাই আপনারা জানেন, আপনারা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেন, আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য। দেখুন, অনেকে বলে যে সরকার নিয়োগ প্রক্রিয়াতে অনেক ধীরে চলে, ভ্যাকেন্সির সঙ্গে সঙ্গে আমরা চলি না, এটা আমরা প্রায় শুনি আমরা। কিন্তু একটা কথা তো পরিষ্কার আপনাদের স্বীকার করতে হবে যে সরকারি চাকুরি এই বিগত দিনে যারা সরকার ছিলেন তাদের মতো করে আমরা করছি না। কিন্তু চাকুরির ক্ষেত্রে যে সমস্ত প্রক্রিয়া যা পলিসি হয়েছে সেখানে পুঙ্খানুপুঙ্খ রূপে যে সমস্ত ক্যান্ডিডেট তার উপযুক্ততার ভিত্তিতে পরীক্ষা দিচ্ছে সেখানে কোন রকম হস্তক্ষেপ বর্তমান রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আর কেউ সেখানে হাত দেয় না। তো স্বাভাবিকভাবে সে প্রসেস করে যখন ঠিক জেনুইন প্রসেস করে লিগেল ওয়াইজ যখন করা যায় তখন সেটা হটশট করে কোনো চাকরি দরকার চলছে চাকরি। আজকের দিনও যদি আমি এখন একটা সংখ্যা কম করে নট লেস দেন 10,000 যেখানে 10,000 উপরে চাকরির জন্য প্রবিধান আমাদের ফাইন্যান্স দপ্তর থেকে আমরা অনুমোদন দিয়েছি এবং যে প্রজেক্ট চলছে সময় সময় সেগুলো হচ্ছে। তবে আমরা এটা এখনো আমাদের এই প্রক্রিয়া বন্ধ থাকার কোনো কারণ দেখি না, কারণ প্রক্রিয়া আমাদের এটা চাকরি আমাদের এখানে যারা এখানে আছে ভ্যাকেন্সি আছে যাদের চাকরি দিতে হবে তার জন্য প্রক্রিয়া আমরা অনেকটা আগে নিয়ে নিয়েছি, সেখানে বন্ধ রাখার কোনো কারণ থাকতে পারে এক। আর দ্বিতীয় যে কথাটা বলেছেন, দেখুন 2001 সালে যারা সেই সময় বামফ্রন্ট সরকার সেখানে ক্ষমতায় ছিল, এই যে পদ্ধতিটা কি আমরা করেছি? এই ফিক্সড পে পলিসি কারা করেছে? ফিক্সড পে পলিসি যখন 2001-এ করে গেছে এবং সেটা চলছে, আমরা এর মধ্যে কোথাও হস্তক্ষেপ করি নাই, পরিবর্তন আমরা কোনোটাই করি নাই। কিন্তু আমরা এভরি আফটার 5 ইয়ার্স যখনই ফাইন্যান্সে কোনো ফাইল আসে আমরা সঙ্গে সঙ্গে তাকে আমাদের অ্যাজ পার রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আমরা তাকে কিন্তু পার্মানেন্ট স্কেলে আমরা দিয়ে দিচ্ছি। আগে একটা সময় দেখেছি আমি কেস করতে হতো, 5 বছর চলে গেল সেখানে ওদের মানে পার্মানেন্ট স্কেলে আসতো না, তারা কোর্টে গিয়ে তাদেরকে সেটা ভার্ডিক্ট নিয়ে তারপরে এটা করা হতো। এখন কিন্তু এই কথা বললে চলবে না। এখন আমরা যখন অর্থ দপ্তর ফাইল দেখি যে 5 বছর কমপ্লিশন হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে সেই ফাইল চলে যায় উইদাউট এনি রিজন এবং সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিই। সেকেন্ড যে কথাটা বলেছেন, এই কারণে এই যে কোর্টে গেছে বা যে ভার্ডিক্ট রয়েছে তার কারণে আমরা আমাদের পলিসি বন্ধ করবো কিনা, মানে নিয়োগ পলিসি আমরা তো এখন বলিনি নিয়োগ পলিসি বন্ধ থাকবে। বাট এটাও ঠিক কথা, সেটা কোর্ট রায় দিয়েছে। রাজ্যটা ত্রিপুরা রাজ্য 2018 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত এই সরকার সাধারণ মানুষের উপরে 1টি টাকার কোনো বর্ধিত ট্যাক্স আমরা চাপিয়ে দেয়নি। আমাদের প্রত্যেক বছরের বাজেটে যখন আমরা সরকারে আসি তখন বিলো 15,000 বাজেটের চেহারা ছিল, বাজেটের অঙ্ক ছিল কত? বিলো 15,000 ক্রোর্স। ক্রমান্বয়ে বাড়তে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে যেখানে 25-26-এর বাজেট আমরা পেশ করেছি 32,403 কোটি টাকার বাজেট আমরা পেশ করেছি, 32,403 কোটি টাকা, এবং সেটা 17-18 বাজেটের দ্বিগুণেরও বেশি। কোথা থেকে আসে? স্বাভাবিক প্রশ্ন আসবে না যে ট্যাক্সও বাড়ালেন না, কোথা থেকে আসলো টাকাটা? কিন্তু আমরা সে টাকা অবশ্যই দেশের প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ দেবো, সিএসএস স্কিমগুলো পাচ্ছে এবং সেই সঙ্গে আমাদেরও যে রাজ্যের যে নিজস্ব সোর্স অফ ইনকাম সেই সোর্স অফ ইনকামগুলো যতটা সম্ভব
সেখানে দাঁড়িয়ে আমরা সেটা বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং সমস্ত কিছু যেখানে সরকার নিয়ম মোতাবেক, যেমন ধরেন আইডিএফ এর মাধ্যমে নাবার্ড বা বিভিন্ন স্যাক্সি থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক, তো এই সমস্ত জিনিসগুলো থেকে ধরেন না যে সমস্ত লোন নিয়ে কাজ করতে পারি, কারণ ডেভেলপমেন্ট করতে হবে তো। যেগুলো আমরা কোন লোন থাকে 50 ইয়ার্স থাকে, উইদাউট ইন্টারেস্ট থাকে, কখন থাকে আপনার 10 ইয়ার্সের সেখানে রিপেমেন্ট হবে, যেটা আমরা গত সরকারের প্রায় 13,000 কোটি টাকা রিপেমেন্ট করি, প্রত্যেক বছরে প্রায় 1,500 টাকা আমরা ইন্টারেস্ট পে করি, প্রত্যেক বছরে রিফান্ড করি আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট 1,000 কোটি টাকা। তো এটি চলতে থাকবে। তো ন্যাচারালি আমাদেরটা সেটা করে আমরা এই বাজেটে বৃদ্ধি করেছি। এবং বহু কিছু আমাদের যেখানে ভারত সরকার দেয় যে স্কিম, তার বাইরেও কিন্তু রাজ্য সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ধরনের রাজ্যের কোষাগার থেকে আমরা খরচ করি। আপনারা জানেন হেলথ সিস্টেমের জন্য 2023 সালের 15 ফেব্রুয়ারি আমরা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যে না, টোটাল প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার মতো করে রাজ্যের সমস্ত বাকি অংশ যারা করেনি তাদেরকে আমরা এই যে মুখ্যমন্ত্রী অনারোগ্য যোজনার মধ্যে আমরা আওতায় নিচ্ছি। এটা আমাদের নিজস্ব খরচ কেটে। এছাড়া বিভিন্ন কথা এআরডিডি থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে বেশ কিছু স্কিম আছে যেগুলো রাজ্য সরকার কোষাগার থেকে আমরা দিই। তো এই জিনিসগুলো আমার বলা উদ্দেশ্য হচ্ছে সরকার তার কাজ করছে রাজ্যের মানুষের স্বার্থে, এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে এটার মধ্যে চলতে হবে। আমাদের ক্ষমতা অনুযায়ী রাজ্য সরকারের যেখানে আমাদের যা রিসোর্স, আমাদের ওন সোর্স, আমরা যতটা পারি সেখানে আমরা করার চেষ্টা করছি। এর মাধ্যমেই রাজ্য উন্নয়নকে থাকবে। এবং বর্তমান বাজেট হয়েছে, বিশ্লেষণ হবে, বিভিন্ন রকম প্রশ্ন আসে, আপনি না করলে আপনি কোনো একটা করেছিলেন আমাকে, আমরা আমাদের যেরকম আমি বলে দিই, আপনার উইদাউট প্রশ্নের উত্তর দিয়ে দিই। যেমন আমি করি প্রশ্ন আমাকে, আমি আবার উত্তর দিচ্ছি। যেমন আপনারা বলেছেন যে এই যে ডিএ ডিফারেন্সটা কি করবেন, এটা তো নিশ্চয়ই ফলো আপ করেছেন আপনারা। আমরা এই 36% দিয়েছি আমাদের সরকারের সঙ্গে। কোনো ডিমান্ড কি, মুখে মুখে অনেকে ডিমান্ড বলে, করতে পারে, ন্যাচারাল, কোনো অপরাধ নেই। কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেছি সেন্ট্রাল ডিএর সঙ্গে আমরা ডিফারেন্সটা যেভাবে কমিয়ে আনার জন্য, এবং সেটা করতে 36% দিয়েছি। এবং সেই সঙ্গে পাশাপাশি আবার সেন্ট্রাল গভর্নমেন্ট যখন দিয়ে দেয় তো ডিফারেন্সটা আবার জায়গায় চলে আসে। আমরা এই 16th ফিনান্স কমিশনের কাছে, আমি আবার ওই কষ্ট কথা বলি, এটা ভুল বোঝাবুঝি হচ্ছে অনেকের ক্ষেত্রে, কিন্তু আজকে যে কোনো প্রশ্ন আমি নিজেই বলে দিই যে 16th ফিনান্স কমিশনের কাছে এই যে আমাদের রাজ্যের সঙ্গে সেন্ট্রালের যে ডিএ ডিফারেন্সটা, এটা বারবার তুলে ধরা হয়েছে, সেগুলো রিপোর্ট আমার কাছে আছে। যদি আপনারা বলেননি, কিন্তু সেটা রিপোর্টটা বলতে গেলে আমার বক্তব্য হচ্ছে যে এইটা আমরা কোনো মতেই আমরা যে দাবি করেছি কি করে হয়। আপনি একটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে 8ম পে কমিশন কি হবে, এখন বলেন আমার প্রশ্ন, আমি বলছি 8ম পে কমিশন কেন্দ্রীয় সরকার করছে। কেন্দ্রীয় সরকার কোন ভাবে যে এই পে কমিশন তারা করবে সেটা দেখে রাজ্যগুলো সেখানে সেভাবে তারা দেখবে। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি, বসে রাজ্য সরকার এখন এই পে কমিশন করে দেবে, এটা তো সম্ভব হয় না, এটা হয় না, কোন স্টেট করেনি, করবে, আমরা সেটা দেখব। ব্যবস্থা কি হবে, রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা না হলে সেখানে কেন্দ্রের কাছে আমরা বলতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সময় সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে এই ডিএ ডিফারেন্স কমানোর জন্য, এবং যে এই পে কমিশন করতে যাচ্ছে সেন্ট্রাল, আমরা কি করে করব সেটা আলোচনা করা হয়েছে, দাবি রাখা হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে সবাইকে বুঝতে হবে যে সরকারের আন্তরিক ইচ্ছা আছে। সরকার কারোর বাইরে নয়, কর্মচারীকে আমাদের বাইরে, কৃষক যেমন আমাদের বাইরে নয়, শ্রমিক যেমন বাইরে নয়, ঠিক তেমনি কর্মচারীও আমাদের একটা শিল্প, এবং সেটাও তারা কেউ বাইরে থাকতে পারে না। সবটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। ধন্যবাদ। ধন্যবাদ।